জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন সংবিধান সহ 4 সংস্কার কমিশনের প্রধান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, বৈঠক কি শেষ হয়েছে কিনা, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে কি কি সুপারিশ এসেছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? সাবিদ, বৈঠক এখনো চলছে, তবে এরই মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা বৈঠক শেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তারা বেরিয়ে গেছেন। আর যেটি আপনি জানতে চেয়েছেন যে আসলে কি কি প্রস্তাবনা তারা দিয়েছেন, এর মধ্যে যদি উল্লেখযোগ্য বলি তাহলে এখানে 4টি সংস্কার কমিশন আজকে প্রতিবেদন জমা দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা সংস্কার কমিশন। তো এই 4টি সংস্কার কমিশনের ক্ষেত্রে যদি শুধু পুলিশের কথা বলি তাহলে পুলিশের কার্যক্রমকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত করার একটি আলোচনা রয়েছে। আমরা যতটুকু বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে পুলিশকে বিচার বিভাগের সঙ্গে যুক্ত করে একটি প্রস্তাবনা তারা দিয়েছে। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেটি একটি উল্লেখযোগ্য প্রস্তাবনা। অনেকগুলো প্রস্তাবনাই তারা দিয়েছেন, তবে মোটা দাগে যেই প্রস্তাবনাগুলো আলোচিত তার মধ্যে যদি আমি বলি যে সেটি হচ্ছে যে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া। আপনি জানেন যে এর আগে যে রেওয়াজ আমাদের দেশে চলে আসছিল যে সার্চ কমিটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরকে নিয়ে সার্চ কমিটি হয়, যেমন মহা হিসাব নিরীক্ষক কিংবা সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, তাদেরকে দিয়ে সার্চ কমিটি গঠিত হয়। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা বলছে এই সার্চ কমিটি গঠিত হতে হবে সরকারি দল এবং বিরোধী দলের সমন্বয়ে সার্চ কমিটি গঠিত হবে, যেখানে নির্বাচন কমিশনার যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের ক্ষেত্রে বিরোধী দলের মতামতেরও প্রতিফলন ঘটবে, এই ধরনের প্রস্তাবনা তারা দিয়েছেন। একই সঙ্গে তারা নির্বাচনের যে আইন আরপিও সংশোধনের বিষয়ে তারা নানা ধরনের সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছেন। সংবিধান সংস্কার কমিশন যেই প্রস্তাবনাটি দিয়েছেন তারা এখন যেই 350টি সংসদীয় আসনের যে পার্লামেন্ট রয়েছে আমাদের, সেখান থেকে বেরিয়ে এসে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের তারা প্রস্তাব করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে মোট 105টি আসন 505টি আসন হবে। এর মধ্যে 105টি আসন উচ্চ কক্ষে থাকবে, 400টি আসন থাকবে নিম্নকক্ষে। নিম্নকক্ষের যে আসনগুলো সেগুলো সবগুলো আসনেই সরাসরি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে 100টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তবে নারীরাও সরাসরি নির্বাচন করে আসবেন, তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নারী থাকবেন। আর 105টি হবে যারা সমাজে সমাদৃত মানুষ, মান্যগণ্য কিংবা বুদ্ধিজীবী মহলের মানুষ যারা সরাসরি ভোট করে আসার সুযোগ নেই, তাদেরকে উচ্চকক্ষের মধ্যে রাখার একটা প্রস্তাবনা রয়েছে। এই সংস্কার কমিশনে আজকে যে প্রতিবেদনগুলো জমা দিয়েছে এগুলো নিয়ে বিকেল 3টায় কয়েকজন উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তারা কি জানান শেষ পর্যন্ত সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে পরবর্তীতে যুক্ত হওয়ার চেষ্টা করবো। তো এই ছিল এখনকার মতো আমার কাছে। সাবিত। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। জিয়া অরফানেজ দুর্নীতি মামলার আপিলে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমান সহ যারা আপিল করতে পারেনি তাদেরও খালাস দিয়েছেন আদালত। সকালে 17 বছর আগের এই মামলার রায় দেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ। সর্বসম্মতিক্রমে এ রায় দেন বেঞ্চের সকল বিচারপতি। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এ মামলায় নিম্ন ও উচ্চ আদালতে বিদ্বেষমূলক বিচার হয়েছে। পর্যবেক্ষণে আদালত আরও বলেন, এ রায়ের মাধ্যমে আসামিরা তাদের ক্ষুণ্ণ হওয়া সম্মান ফিরে পাবেন। রায় শেষে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করায় সাজানো মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। জুলাই অভ্যুত্থানে হামলা ও মামলার গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে কিশোরগঞ্জ সদর থানায়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকেও আসামি করা হয়েছে। সকালে কিশোরগঞ্জ সদর
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তহমুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে যথাক্রমে 1 ও 2 নম্বর এবং 3 নম্বর আসামি করা হয়েছে বলেও জানান তিনি। ছাত্র জনতার আন্দোলন দমনের অভিযোগে এরই মধ্যে কিশোরগঞ্জে প্রায় 50টি মামলা হয়েছে। তবে এটি প্রথম কোনো মামলা যেখানে সাবেক রাষ্ট্রপতিকে আসামি করা হয়েছে। বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ দুপুরে তাদের আদালতে তোলা হতে পারে। এর আগে 6 জানুয়ারি 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর সহ তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুদক। এনবিআরের এই কর্মকর্তার স্ত্রী সন্তান ছাড়াও শ্যালক শ্যালিকা, ভাই ও আত্মীয় স্বজনের নামে বেনামে সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে। দুর্নীতি ও নানা অনিয়মের কারণে এক পর্যায়ে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সরকার মনোনীত পরিচালক পদ থেকেও। টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে একটি চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চিঠিতে তিনি বলেছেন, টিউলিপের জন্য ব্রিটিশ সরকারের দরজা খোলা রয়েছে। 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে পাঠানো চিঠিতে স্টারমার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের জন্য টিউলিপকে ধন্যবাদ জানান। ব্রিটেনকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে সেখান থেকে যেন মনোযোগ ব্যাহত না হয় তা নিশ্চিতে টিউলিপ পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। বলেন, স্বপ্রণোদিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়ে তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে সহযোগিতা করেছেন টিউলিপ। এদিকে যুক্তরাষ্ট্রের ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেছেন, টিউলিপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্টারমার অনেক বেশি দেরি করে ফেলেছেন। তার সম্পত্তির ইস্যুতে অনেক তথ্য এখনও অজানা। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন। এদিকে ইকোনমিক সেক্রেটারি হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিটিশ আইন প্রণেতা এমা রেনল্ডস। I think the Prime Minister was far too slow to act in this case. The independent advisers' reports say there are still a number of unanswered questions about the origin of some of these extremely expensive properties that Tulip Siddiq somehow purchased. She had no visible means to do so. She herself claims to have forgotten certain information about how she came to own them. There are lots of unanswered questions about whether these properties are connected to Tulip Siddiq's aunt's corrupt regime in Bangladesh. জুলাই আগস্টের আন্দোলনে যেসব পুলিশ বাড়াবাড়ি করেছে, গুলি করেছে, তাদের সবাইকে ধরা হচ্ছে। তদন্ত করে আরও ধরা হবে। যারাই অপরাধ করেছে সবাইকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার কার্যক্রম বন্ধ নেই, তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দপ্তরে গার্ড অব অনার দেয়া হয়। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে। আস্তে আস্তে এগুলো থেকে বের করে পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থা করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে 40তম সাব ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে একথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকাল 9:30টায় কুচকাওয়াজ পরিদর্শন করেন আইজিপি। এ সময় নবীন সাব ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন। 2023 সালে ব্যাচটি বুনিয়াদী প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেয় মোট 821 জন এসআই। পরে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে কয়েক ধাপে বাদ পড়েন 341 জন। ব্যাচটির অবশিষ্ট থাকা 480 জন সাব ইন্সপেক্টর 8টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশ নেয়। এতে বেস্ট একাডেমিক হন ক্যাডেট বদিউজ্জামান।
ইনফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম ও সর্ববিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যাডেট আরিফুল ইসলাম। শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি। প্রবাসীরা ঘাম ঝরা শ্রমের বিনিময়ে আমাদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকেন। তাই তাদের পরিবার ও সম্পদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। পুলিশ সংস্কার কমিশন কাজ করছে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন রাবি অফিসার সমিতি। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা। এ সময় বক্তারা বলেন, তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে নন, বরং শিক্ষার্থীদের মতোই কোটার বিরুদ্ধে, তবে যৌক্তিকভাবে প্রাপ্য প্রাতিষ্ঠানিক অধিকার বা সুবিধা পুনর্বহালের দাবি জানান তারা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ইকো রিসোর্ট। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সাইরি ইকো রিসোর্ট। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সাইরি ইকো রিসোর্টের রিসিপশনে আগুনের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় বাতাস থাকায় মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিচ ভ্যালি সহ পাশের কিংশুক ইকো রিসোর্ট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দ্বীপের স্থানীয় এবং আগত পর্যটক ও যৌথ বাহিনীর 2 ঘন্টার চেষ্টায় রাত 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো প্রাণহানি না হলেও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয়বারের চেষ্টায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন তদন্তকারী দল। ইয়োলের বাসভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তাকে। গেল বছরের ডিসেম্বরে হঠাৎ করে মধ্যরাতে দেশে সামরিক আইন জারির কারণে গেল 6 সপ্তাহ ধরেই তার বিরুদ্ধে তদন্ত চলছিল। যৌথ তদন্ত কার্যালয় তার গ্রেপ্তার নিশ্চিত করে। ইয়োলকে গ্রেপ্তারের আগে বুধবার সকালে তার বাসভবনের সামনে ভিড় করেন সমর্থক আর বিরোধীরা। এর মধ্যে কেউ কেউ বলেন, দেশের স্বার্থে তাকে গ্রেপ্তার করা জরুরি এবং খুব দ্রুত সময়ের মধ্যে জরুরি। এদিকে রক্তপাত এড়াতে প্রশ্নোত্তর পর্বের জন্য ইয়োল প্রস্তুত বলেও জানান তিনি। হাতে 2টি ইনজুরিতে ভুগছেন সৌম্য সরকার, যার একটি সেরে উঠলেও পুরোপুরি সেরে ওঠেনি আরেকটি ইনজুরি। তবে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী মনে করেন 1 সপ্তাহের মধ্যেই ইনজুরি মুক্ত হবেন এই ওপেনার, খেলতে পারবেন চলমান বিপিএলেও। সৌম্য সরকার 2টো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। তো ওর কাট ইনজুরিটা সেরে গেছে, ওর স্টিচ খুলে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইতিমধ্যে ওকে অ্যালাউ করেছি অল্প মাত্রায় এবং প্রোগ্রেসিভভাবে ব্যাটিং এবং ফিল্ডিং শুরু করার জন্য। ও বিপিএল দলের সঙ্গে যোগ দেবে এবং বিপিএল দলের ফিজিওর তত্ত্বাবধানে ক্লোজ অবজারভেশনে থেকে ও আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে এবং আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ ফিরে পাবে। শেষ করছি এখন 4 দিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।